আমাকে তৌফিক দেয়, আমার মালিক যদি আমাকে তৌফিক দেয়, আমি দেখার মতন করে দিব ইনশাআল্লাহ। আমার এক আত্মীয় আজকে সকালবেলা আসছে দেখা করতে, চট্টগ্রাম থেকে আসছে। উনি বলতেছে, না গো মা, তোমার সাথে ঢাকায় দেখা করব, এই রাস্তা বড় খারাপ, এই রাস্তায় আমি আসবো না। তাই বললাম, চাচা আসেন, একটু দেখে যান আমাদের কি অবস্থায় আমরা আছি, একটু দেখে যান। তো যাই হোক, উনি আসছে, কষ্ট করে আসছে, বয়স্ক মানুষ। এসে বলতেছে, মা গো, এরপরে কোনো কথা থাকলে আমি ঢাকায় গিয়ে তোমার সাথে বলবো, ব্রাহ্মণবাড়িয়া আমার মাতৃ যাইব না। তো এইরকম একটা উপজেলা সরাইল আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কেন স্বাধীনতা 55 বছর হয়ে গেল, এতগুলা এমপি আসলো, এতগুলা এমপি গেল, এই অবস্থা কেন? এই প্রশ্ন যদি আমি করি, আপনারা তো ভোট দিতে কোনোদিন কার্পণ্য করেন নাই। নির্বাচন আসছে, আপনারা ভোট দিচ্ছেন। আমি কারো নাম বলবো না। বছরের পর বছর যেই ভদ্রলোক এখানে এমপি ছিল, আমি ভোটে এমপি নির্বাচিত করে ইনশাআল্লাহ সাদ্দাপুরের যোগাযোগ ব্যবস্থা, রাস্তা, ব্রিজ, কালভার্ট যেখানে দরকার সেইখানেই করা হবে। আপনারা জানেন, আমি যখন সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলাম, 3.5 বছর কাজ করার সময় পাইছি আমরা, এবং এই 3.5 বছরে একজন নির্বাচিত এমপি যা বরাদ্দ পাইছে তার 10 ভাগের 1 ভাগ আমাদের বরাদ্দ ছিল। সেইটা দিয়েও যতটুকু সম্ভব আমি কাজ করছি। বিশেষ করে সাজদাপুরের যে রাস্তাটা ভয়াবহ রকম খারাপ ছিল স্বাধীনতার পর থেকে, এখন অন্তত সেটাতে গাড়ি চলাচল করতে পারে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ যদি হুকুম হয়, আপনাদের ভোট যদি পাই, ইনশাআল্লাহ সাজদাপুরের চেহারা আমি পাল্টায় দেব। ভুদন্তি আমার বাপ দাদা, আমার গ্রাম। চান্দুরা, সাজদাপুর, শাহবাজপুরে আমি এখন থাকি, নোয়াগাঁও সহ আমাদের যে 19টা ইউনিয়ন আছে, এই 19টা ইউনিয়নকে ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের সঙ্গে মত বিনিময় করার ইচ্ছা পোষণ করেছিলাম। সেই আলোকে আপনারা এখানে আমাদের চাঁপাইনবাবগঞ্জ বারের সম্মানিত বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং আইনজীবী সহকারী বৃন্দ এখানে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অভিভাবক। ছাত্র জীবন থেকে এই 6বার নির্বাচনের মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে যার সরাসরি ভূমিকা, আমাদের সাবেক পার্টি চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেনি আক্তার এবং রুহের মাগফিরাত কামনা করছি। আমি দুটো বিষয় নিয়ে আজকে এখানে আসলে মত বিনিময়ের জন্য এসেছি। সেটি হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। মানুষ পরিবর্তন চাই। বিগত 55 বছরের আমাদের রাজনৈতিক যে দশা, সেই জায়গা থেকে আমরা মুক্তি পেতে চাই, পরিবর্তন চাই, সমাজে সুশাসন চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমাদের জবাবদিহিতা চাই। এই জিনিসগুলো আজকে আমাদের সবচেয়ে বড় অভাব গত 55 বছর ধরে। এইটা আমাদের আগামী দিনে নিশ্চিত করতে হবে। দেশকে যদি সত্যিকার অর্থে একটি বসবাসযোগ্য দেশে রূপান্তর করতে হয়, তাহলে এগুলোর নিশ্চিত করার কোনো বিকল্প নাই। আগামী নির্বাচনকে সামনে রেখে আমি যেহেতু ইতিপূর্বে 5বার নির্বাচন করেছি এবং আল্লাহর রহমতে 5বারই বিজয়ী হয়েছিলাম, অনির্বাচনের সময় সেখানে কেমন নির্বাচন হয়েছে আপনারা জানেন। আমাকে এখানে বারবার আমার এলাকার মানুষ নির্বাচিত করে এবং আগামী 6বারের মতো আমি নির্বাচনের প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আপনাদের প্রথম সমর্থন চাই, দোয়া চাই, সহযোগিতা চাই, কারণ আপনারা অবুঝে কৃতি সন্তান। এবং আমি প্রতিবারই নির্বাচনের সময় আমার ভিশন, আমার গোল, আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য সম্পর্কে আমি একটা ইশতেহার তৈরি করি। যেমন বিএনপি জাতীয়ভাবে জাতীয় ইশতেহার দিবে একটা, কিন্তু আমি আমার নির্বাচনী এলাকা সহ আমার জেলার জন্য একটা ইশতেহার প্রস্তুত করি। সেটি একটি খসড়া প্রণয়ন করেছি।
যেহেতু ওটা আমাদের আগামী 21 তারিখ আমাদের প্রতীক বরাদ্দ হবে, 22 তারিখ থেকে আমরা অফিসিয়ালি প্রচার প্রচারণায় যেতে পারব। আশা করছি আমরা 22 তারিখেই বা একটা অনুষ্ঠান করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইশতেহারটা আমি ঘোষণা দেব। সেই ক্ষেত্রে আপনাদেরও সুনির্দিষ্ট পরামর্শ চাই যে চাঁপাইনবাবগঞ্জের জেলার জন্য কিছু কিছু বিষয় বলেছেন, জেলার জন্য আমাদের আগামী দিনে কি করা দরকার, কি করা প্রয়োজন। তা আমি আমার খসড়া যে ইশতেহারটা প্রণয়ন করেছি, আমি প্রথম সেটা আপনাদের অবগতির জন্য দিচ্ছি। এর সাথে যদি কোনো সংযোজন বিয়োজন পরামর্শ কিছু থাকে সেটা আপনারা আমাকে দিবেন, তাহলে আমি সেগুলো অন্তর্ভুক্ত করব। আমি সংক্ষেপে জাস্ট পয়েন্ট আকারে বলে যাচ্ছি। 1 নম্বর থাকবে আমাদের চাঁপাইনবাবগঞ্জকে দুর্নীতিমুক্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে সবার সহযোগিতা। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে মত প্রকাশের স্বাধীনতা, আমাদের গণমাধ্যম, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তাদের মত প্রকাশের স্বাধীনতাকে আমরা সম্মান করব, নিশ্চয়তা দান করব। সমাজ গঠনের ক্ষেত্রে বৈষম্য দূর করা হবে। বিগত সময়গুলোতে আমরা নির্মাণ করতে ব্যর্থ হয়েছি। আমাদের আজকে জনসংখ্যার যে হু হু করে বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বৈষম্য দূর করতে হবে। স্কুল কলেজে ভর্তি, নিয়োগ, এই সমস্ত জায়গাতে একটা শৃঙ্খলা নিয়ে আসতে হবে। যোগ্য ব্যক্তিদেরকে আমাদের যথাযথ মর্যাদা দান করতে হবে। এসব ক্ষেত্রে কোনো অনিয়ম বা কোনো দুর্নীতি আমরা বরদাস্ত করব না। এই ক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। শিক্ষার মান আজকে সত্যিকার অর্থেই বাংলাদেশের বয়স প্রায় 55 বছর আমরা অতিক্রম হয়ে গেছে, কিন্তু অত্যন্ত জাতির জন্য দুর্ভাগ্য যে আমরা আজকে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাই, অথচ আমাদের জনসংখ্যা প্রায় 18 থেকে 19 কোটি। সুতরাং আমি জাতীয়ভাবে করব না, আমি চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার মান উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করব এবং অভিজ্ঞ শিক্ষক ও বিদ্যুৎসাহী ব্যক্তিদের সমন্বয়ে একটি শিক্ষা মনিটরিং সেল আমি গঠন করব, সেখানে আপনারা আইনজীবীরাও থাকবেন। তো যাই হোক, আর বক্তব্য বাড়ালাম না। আমি আপনাদের সবার সমর্থন এবং সহযোগিতা দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এবং উনি যে প্রার্থিতা দিয়েছেন সংসদীয় আসন 2-এ, জুনায়েদ আল হাবিবি সাহেব, তিনি আসলে দীর্ঘ সময় আমিনী হুজুর সাহেবের সাথে ছিলেন, ওনার দলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং ওই এলাকাটা হচ্ছে, আমি যদি বলি মৌলভী অধ্যুষিত এলাকা, ওই এলাকার আমিনী হুজুর ওখানে অনেক অনেক সম্মানিত একজন ব্যক্তি ছিলেন এবং বিএনপির সাথে তার সম্পৃক্ততা থাকার কারণে, অর্থাৎ বিএনপির সাথে তার জোট থাকার কারণে তার উপর অনেক নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে এবং উনি ঠিকভাবে ওযু করার পানিটা পর্যন্ত পাননি। তো সেই পর্যন্ত উনি দলের বিরুদ্ধে কখনো যাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ধানের শীষের সাথেই ছিলেন, অর্থাৎ বিএনপির সাথেই জোটবদ্ধ ছিলেন। তো স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, যারা আমার দুঃসময়ে আমার বন্ধু ছিল,